এক ভয়ঙ্কর একটা দল, তারা এসে ক্ষমতায় বসেছে। এই লড়াইটা খুবই আমার জন্য ব্যাপারটা ছিল যে এই লড়াই চালা যেতে হবে, এই লড়াই করতে হবে। ইটস নট নেসেসারিলি বাংলাদেশ আওয়ামী লীগ। এই লড়াইটা হচ্ছে একটা মুক্ত বুদ্ধি, মুক্তিযুদ্ধের, একটা সেকুলার কান্ট্রির জন্য একটা লড়াই, যেখানে সবাই কথা বলতে পারে, যেখানে ধর্মের জন্য কেউ কাউকে পিটিয়ে মেরে ফেলে না, পুড়িয়ে ফেলে না, কবর থেকে উঠিয়ে তাকে লাশ পর্যন্ত পোড়ায় না। এখানে একটা সুখী, একটা ডেভেলপড একটা দেশ, একটা উন্নয়নশীল দেশ, শিক্ষায়, দীক্ষায়, চিকিৎসায় আমরা এগিয়ে গেছি। এই লড়াইটা আমার চালু ছিল। কিন্তু আমি লক্ষ্য করেছি যে এই লড়াইয়ের মধ্যে যারা যেখানে আছেন সেই জায়গাতে কোথায় যেন একটা সুর কেটে গেছে। হয়তোবা আমার ভুল ধারণা, কিন্তু আমার কাছে মনে হয় যে একটা বিভাজন আমি স্পষ্ট রেখা দেখতে পাই। সো সেই জায়গাটা আমাকে, আমি বলবো না হয়তোবা লড়াই তো আর বন্ধ হয় না, লড়াই আসলে বন্ধ হয় না, শেষ বলে কিছু নাই, শেষ কথা বলেও কিছু নাই। তবে একটা একটা হিমশীতল ঘুম দেওয়ার সময় এসেছে, যে সময়টা একান্তই আপনার নিজের মতো করে একটু থাকা, বইপত্র পড়া। এই লড়াইতে আপনি সেম সাইডে যুদ্ধ করতে পারবেন না। ওই সেম সাইডে যুদ্ধ আপনাকে কোনো দিকেই নিয়ে যাবে না, ইট উইল টেক ইউ নোওয়্যার। সো আমি মনে করি যে আমি দীর্ঘ সময়ে অনলাইনে আমার উপস্থিতি, আজকে কত বছর হবে, 2006 সাল থেকে 20 বছর হয়ে গেল। 20 বছরের একটু বেশি হবে, 20 বছরের উপরের একটা সময় আমি এই পালস গুলো বুঝতে পারি। আমাদের তো এখন রাজপথের থেকে আমরা একটা ন্যারেটিভ বিল্ড আপের দিকে কাজ করছি। সেইখানে খুবই হয়তোবা সজ্ঞানে কিংবা অজ্ঞানে যখন আমি সেখানে বিভাজন রেখা দেখতে পাই, যেখানে আমি দেখতে পাই যে নিজেদের ভেতরে দ্বিমত থাকে, সেই দ্বিমতটা একটা তীব্রতাতে চলে গেছে, নোংরামি, সেখানে আমার কাছে মনে হয়েছে যে একটু নিজের মতো করে সরে দাঁড়ানোটা দরকার। উপস্থিতি এমন এমন কি ঘটলো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে বিভিন্ন লড়াইয়ের মধ্যে আমরা যারা আছি, প্ল্যাটফর্ম যতগুলো আছে, এর মধ্যে কিছুটা বহিঃপ্রকাশ মাঝে মধ্যে আমরা দেখি, বিভিন্ন জন বিভিন্ন স্ট্যাটাস দিয়ে কিংবা বিভিন্ন ভাবে কিছুটা বিভ্রান্তি তৈরি করে। তো আপনার সঙ্গে এমন কি, আপনার মতো এমন একজন সাহসী মানুষ আপনি ভেঙে পড়লেন, এটা কারণ কি? কারা এর পেছনে আসলে ভূমিকাটা রাখছে? আমি ভেঙে পড়ি নাই আমি ভেঙে পড়ি নাই, কিন্তু ব্যাপারটা যেটা সেটা হচ্ছে এমন, আপনাকে আমি কিভাবে বুঝাই, ধরেন আপনি তৌফিক মারুফ জার্নাল আপনি প্রোগ্রামটা করেন, আপনাকে তো আমি আপনার বাসাতে গিয়ে আপনাকে বলতে পারি না হ্যান্ডস আপ, আপনি ঠিক কতটা আওয়ামী লীগের প্রমাণ দেন। আপনার পুরো গোষ্ঠী, আপনার পুরা মানে 50 বছর ধরে আপনার হিস্ট্রি চেক করা শুরু করলাম। আপনি তো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী না, আপনি আওয়ামী লীগের মন্ত্রী পদপ্রার্থী না। আপনি এই যুদ্ধে হেলাল হাফিজের যুদ্ধের মতো এসেছেন। এখন যৌবন যার, মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। যৌবন মানে আমি এইজ হিসেবে বলছি না, যৌবন মানে যতক্ষণ পর্যন্ত আপনার প্রাণ আছে ওটাকে আমি যৌবন বলি। এখন যৌবন যার, মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। খোঁজ নিলে জানা যাবে যে আপনি সাধারণ একজন মানুষ ছিলেন, যিনি নিজের মতো করে থাকতে ভালোবাসেন, পছন্দ করেন, লিখেন, কিন্তু এই যুদ্ধে আপনি জড়িয়ে গেছেন কারণ আপনার কাছে মনে হয়েছে যে আমার দেশটাকে তো শকুন শেষ করে ফেলছে, এই দেশ তো আমি চাইনি। অনেক ডাইমেনশনের মধ্যে আপনি একটা পার্টিকুলার ডাইমেনশনের যুদ্ধে এসেছেন। আবার আমি যদি ধরেন সুলতানা আপা, তারপরে বাড়ি ভাই, তারপরে এরকম আমি অনেক নাম বলতে পারি, নবনীতা, মাসুদা আপা, মানে যাদেরকে আমরা চিনি, প্রত্যেককে আমরা দেখি, জিজ্ঞেস করি আপনি কেন এই লড়াইতে এলেন। দেখেন আমি তো ধরেন বলি, লেখি, মানে এক্সট্রোভার্ট, হয়তো আমার কথা একটু ভিন্ন, কিন্তু আমি তো চাইলেই এই যুদ্ধ অফ রাখতে পারতাম 5ই আগস্টের পরে। আমার বাবাকে দেখতে পারবো না আর কখনো এই জীবনে,
মা ক্যান্সারে আক্রান্ত, মানে যতটা সময় তার চিকিৎসার সময় দেখা হয় ইন্ডিয়াতে, এর বাইরে তো আর পারবো না। তো আপনার পুরো ব্যাপারটা হচ্ছে এমন যে ধরেন আমি তো আপনাকে আসলে ওইভাবে চেক করতে পারি না যে আপনি কেন এই লড়াইটা করবেন। তো এন্ড অফ দ্য ডেতে যে এই যে একটা নোংরামি চারদিকে ভয়ঙ্কর রকমের, যে কে কতটা আওয়ামী লীগ, কে কতটা কট্টর আওয়ামী লীগ, কে কতটা, আমরা বারবার ভুলে যাই যে আমার এই দলটা ডুবে যাচ্ছে, আমার এই দলটা, আমরা যারা ভেতরের খবরটা জানি, আমরা জানি আমরা একটা কঠিন সংগ্রামের মধ্যে আছি। আমাদেরকে আন্তর্জাতিক বন্ধুদের সাথে আমাদের লিয়াজো করতে হচ্ছে, আমাদের স্ট্র্যাটেজি নির্ধারণ করতে হচ্ছে, আমাদের কমিটি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে আমাদের যারা নেতারা আছেন তাদেরকে স্ট্রাগল করতে হচ্ছে। আপনি কালকে দেখলেন অমুক নেতার 14 গোষ্ঠী নিয়ে আপনি পোস্ট দিলেন, হ্যাঁ অমুক নেতা কোথায়, তমুক নেতা কোথায়, এই যে একটা বিভৎস, হ্যাঁ হয়তোবা সময়টাই এমন, আমি কাউকে পার্টিকুলারলি কাউকে ব্লেম করছি না, কিন্তু ধরা যাক যে একজন মন্ত্রী তিনি হয়েছেন, এখন তিনি কথা বলছেন না। আমি খেয়াল করে দেখবেন আমি কাউকে নিয়ে সমালোচনা করি না, আমি চেষ্টা করছি ওই মন্ত্রী অনলাইনে আসছে না বটে, দেখি তো তার থেকে টাকা পয়সা নিয়ে, বা তাকে বলি যে আপনি 10 লাখ টাকা দেন তো, এই আমার ছাত্রলীগের বা যুবলীগের এই লোকগুলোকে একটু তাদেরকে সেট করেন। উনার থেকে টাকা দিয়ে যদি উনি করতে পারেন, তাও তো তিনি আছেন। এখন আপনি তাকে বানা দিচ্ছেন শত্রু, আপনি তাকে বানা দিচ্ছেন তিনি আসল আওয়ামী লীগার না। এটা তো নেতাদের কথা গেল। তৃণমূল কর্মীকে বলা হচ্ছে যে তৃণমূল কর্মী অমুকের সাথে ছবি তুললো কেন, তমুকের সাথে ছবি তুললো কেন। আপনি নতুন একটা প্রজেক্ট হাতে নিচ্ছেন, আপনি বলছেন যে এটাই এই ছায়াতলে সবাইকে আসতে হবে, এই ব্যানারের ছায়াতলে নতুন একটা ব্যানার আবিষ্কার করলেন। সেই ব্যানার আবিষ্কার করার পরে বললেন যে এইখানে সর্বোচ্চ জায়গার অ্যাপ্রুভাল আছে, আপনি না আসা মানে আপনি আসল আওয়ামী লীগার না। এগুলো আপনাকে ছারখার করে দেবে আপনার ভেতরটা, আপনার নিজেকে তুচ্ছ মনে হবে, অত্যন্ত অপাঙ্ক্তেয় মনে হবে, আপনাকে মনে হবে যে আপনি এই ফাইট করতে এখানে আসেন নাই। আমি কি আপনাকে বোঝাতে পারলাম? আপনি এই যুদ্ধ করতে আসেন নাই। আমি তৌফিক ভাই, আমি আপনার সাথে যুদ্ধ করতে আসি নাই, আমি যুদ্ধ করতে এসেছি মুক্তিযুদ্ধে যারা এই দেশের বিরুদ্ধে ছিল তাদের বিরুদ্ধে, যারা এই দেশটাকে একটা মৌলবাদী রাষ্ট্রে পরিণত করতে চায়, যারা এই দেশের কালচার, যারা এই দেশের সমস্ত কিছুকে মুছে দিতে চায়, যারা এই দেশের মেমোরিকে মুছে দিতে চায়, ফোর ফাদার্সদেরকে, বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধ, সমস্ত কিছুকে যারা শেষ করে দিতে চায়, আমার যুদ্ধ তাদের সাথে। আমি দুর্বল না, তাদের সাথে আমি ভীষণ রকমের সবল। আমি দুর্বলটা আপনার সাথে। তো আমি যে খুব দুঃখ পেয়েছি তা না, আমি মনে করি যে আমি বলবো না যে আমি চলে যাচ্ছি, আমি আর কখনো অনলাইনে কিছু বলবো না, নট নেসেসারি। হয়তোবা আমার কাছে মনে হয়েছে যে আই নিড সাম টাইম, আমার সময় প্রয়োজন। অনেক ধন্যবাদ। আপনি যা ব্যক্ত করতে চেয়েছেন বা যা ব্যক্ত করতে পারেননি, কিছুটা অন্তত পক্ষে যারা দর্শক আমাদের সঙ্গে আছেন এবং আপনার যারা অনুসারী অনুরাগী আছেন, আমরা জানি আপনার বহু বহু মানুষ আপনাকে ভালোবাসে, আপনার কথা শুনতে চায়, আপনার কথা না শুনলে সেটি নিয়ে তারা প্রশ্ন তোলে, আপনি কেন আসছেন না ইত্যাদি। সেটি ভালো মন্দ যাই হোক, আপনি লড়াই করছেন, আপনার এই লড়াইকে আমরা স্যালুট জানাই। অবশ্যই এই লড়াইয়ের মধ্যে যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি কিংবা একটা, আপনি যেটি বললেন, এক ধরনের নোংরামি, এটি আমরাও দেখতে পাচ্ছি। আমরা যারা এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করছি বিভিন্নভাবে, প্রতিদিন প্রতিক্ষণ আমরা বেশ কিছু পরিস্থিতির মধ্যে আসলে আমাদের নজরে আসে, আমরা দেখি। কিন্তু আপনি যে কথাটি বললেন, এমন একটি লড়াইয়ে আমরা আছি, যে লড়াইটি মূলত আমাদের মুক্তিযুদ্ধের অস্তিত্ব, আমাদের বাংলাদেশের অস্তিত্ব, আমাদের সংবিধানের অস্তিত্ব, বঙ্গবন্ধুর অস্তিত্ব। ফলে এই লড়াই থেকে আমাদের আসলে একেবারে চলে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি তেমনটাই বললেন। আপনার যে কষ্ট, আপনি যে ব্যথিত হয়েছেন, সেই প্রকাশটি আমরা আসলে টের পেলাম আপনার কথা, আপনার অভিব্যক্তির মধ্য দিয়ে। আমরা চাই যে আপনি দ্রুত সময়ের মধ্যেই, একটু সময় নিয়ে হলেও আপনি আবার আপনার লড়াই যেমনটা আছে আড়ালে না, প্রকাশ্য চালিয়ে যাবেন, সেই প্রত্যাশা রেখে মূল আলোচনায় যেতে চাই।
বাংলাদেশ আওয়ামী লীগকে ডক্টর ইউনূস আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে গেছেন, এরপরে এই সরকারটি এসে সেই ধারাবাহিকতা বজায় রেখে আইন করে এই কার্যক্রম নিষিদ্ধ সেটি তারা এখন আইনে পরিণত করেছে। কিন্তু নতুন প্রজন্ম যারা আমরা বলি যে এই 24-এর জুলাই আগস্টে যে আন্দোলন করেছে, সেই প্রজন্ম হয়তো আওয়ামী লীগের বিদায় দেখেছে, আওয়ামী লীগের যাওয়া দেখেছে, কিন্তু আশা দেখেনি। ফলে নিষিদ্ধ এর আগেও আওয়ামী লীগ যতবার হয়েছে তখন কি অবস্থা হয়েছিল, কিভাবে আওয়ামী লীগ ফিরেছে, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, শোনাতে চাই নতুন প্রজন্মকে। প্রথমে এটা বলে নেই যে নতুন প্রজন্ম তো একটা সময় আমাদের উপরে ব্যাপক রাগ ছিল, আমার উপরে তাদের অনেক রাগ, ক্ষোভ, অভিমান ছিল। সো আমার সেই সুযোগ আসলে হয়নি যে এই পুরো নতুন প্রজন্মের সাথে একসাথে একটু বসা, ওদের সাথে একটু চা খেয়ে গল্প করা, আড্ডা দেওয়া এবং এটা বলা যে আমি তোমাদের বড় ভাই। আসলে আমাকে অপছন্দ করতে পারো, বাট আমি এমনই একজন মানুষ, আমরা এমনই একজন মানুষ যারা আমরা একেবারে ভিন্ন মতকে পাশে বসে শুনতে পারি। আমার মনে আছে টিএসসি তে যখন যেতাম তখন অনেক ভিন্ন মতের ছেলেপেলেরা একদম ঝেঁকে ধরতো। তো ওরা আমাকে একটা কথা সবসময় বলতো যে ভাই, আপনাকেই একজন দেখলাম আওয়ামী লীগের যে মানে জামাত বিএনপির কথাবার্তা আপনি এত মনোযোগ দিয়ে শুনতেছেন, আবার পাল্টা উত্তর দিচ্ছেন। আমরা আসলে এমনই একটা বাংলাদেশ সবসময় চাই, কিন্তু আমাদের দুর্ভাগ্য 5ই আগস্টের পরে আমরা আসলে ওই কথাটা হয়তো বা 5ই আগস্টের আগে ওইভাবে বুঝিয়ে বলতে পারিনি। ওরা আমাদেরকে খুবই শত্রু মনে করে, যেটা আমরা না। প্রথম কথা হচ্ছে এইটা। ফলে ওরা আসলে কি করবে, ওরা ধরেন বেশিরভাগ ছেলে পেলেই জন্মেছে 1998, 97, 99 সালে, এটা 2026। ওরা বা অনেকে জন্মেছে ধরেন 2003-4 সালে, যাদের বয়স 19-20, তারা আমাদেরকে তো ওইভাবে দেখেনি, আমাদের স্ট্রাগলটা তারা কখনো দেখেনি, আমাদের লড়াইটা দেখেনি। ওরা যখন আরো 15-20 বছর পরে মানে আমি বলবো যে ওরা যখন আরো অনেক বড় হবে, দীর্ঘ হবে, সেই সময় আমাদেরকে আবার হয়তো তারা ক্ষমতায় দেখবে, তারা হয়তো একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবে। দেখেন, আমি যদি ধরেন এই পুরো প্রজন্মকে শত্রু মনে করে নেই, তাহলে আমিও কোথাও যাব না, প্রজন্মও কোথাও যাবে না, সবাই থেমে থাকবো। ফলে এটা সত্যি কথা যে আমাদের এই লড়াইটা তারা কখনো দেখেনি। আমরা তো একেবারে চোখের সামনে এই লড়াইগুলো, বিশেষ করে এরশাদের শাসনটা, এরশাদের পতনের পরটা, এই লড়াইগুলো আমাদের চোখের সামনে আমাদের দেখা। 1975 সালের সময় ঠিক একইভাবে ধরেন মুক্তিযুদ্ধের কথাই ধরি, মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। এখনো তো সেই নিষেধাজ্ঞা কাটেনি আমাদের, মানে হিসাব মতে নিষেধাজ্ঞা তো তখনই আমাদেরকে দিয়েছে, নতুন দেশ হয়েছে, কিন্তু নিষেধাজ্ঞা তো আর কেউ লিফট করেনি। মানে জিনিসটা ফানি হলো তো সত্যি কথা, নিষেধাজ্ঞা তো আর কেউ লিফট করেনি কখনো। তো আওয়ামী লীগকে নিষেধ করেছে, আওয়ামী লীগ তো তাদের দেশই স্বাধীন করে ফেলেছে। মানে নিষেধাজ্ঞার প্রতিফলন হয়েছে, দেশ স্বাধীন করে ফেলেছে পুরোপুরি। সো এরপরে যেটা হয়েছে, 75 সালে বঙ্গবন্ধুকে মারার পরে খন্দকার মোশতাক তখন ঠিক একইভাবে এই যে ইউনূসরা যেরকম অধ্যাদেশ করলো, সে অধ্যাদেশে কি বলেছে যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের কারো কোনো বিচার করা হবে না, তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে। একই সাথে সেখানকার কলা কুশলী যারা এটার সাথে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত, তাদের কাউকে, আপনারা যদি ইনডেমনিটি অধ্যাদেশটা পড়েন অবাক হয়ে যাবেন, দ্বিতীয় অংশে লেখা আছে তাদের প্রত্যেকের জন্য একটা করে সার্টিফিকেট ইস্যু করা হবে। ভাবতে পারেন, বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তাদের জন্য স্পেশাল সার্টিফিকেট, খুনিদের সার্টিফিকেট। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? নিয়ম হচ্ছে, অধ্যাদেশের নিয়মটা হচ্ছে যে কোনো অধ্যাদেশ যখন কোনো সংসদ থাকে না, এটাকে পাশ করতে হলে পরবর্তী পার্লামেন্টে প্রথম অধিবেশনে এটাকে পাশ করতে হবে, বিল আকারে উত্থাপন করতে হবে। একই ঘটনা ঘটেছে, ইতিহাসের পুনরাবৃত্তি। গতকালকে আমি এই কথাটাই বলেছি, ইটস এ ডেজা ভু। ফ্রেঞ্চ একটা কথা আছে যে কোথায় যেন দেখেছি, দেখবেন ডেজাভু নামে একটা মুভিও আছে ডেনজেল ওয়াশিংটনের, যে কোথায় যেন দেখেছি এমন একটা ঘটনা ঘটেছে। সো যারা মনে করতে পারে তারা বুঝবেন যে এই বিএনপির একই ঘটনা কোথায় যেন আমরা দেখেছি। তখনও প্রথম পার্লামেন্টে জিয়াউর রহমানের পার্লামেন্ট ছিল, বিএনপির পার্লামেন্ট, যেই পার্লামেন্টে এই ইনডেমনিটি অধ্যাদেশটাকে পাশ করা হয়েছিল। ইচ্ছা করলেই কিন্তু সেটা পাশ না করে থাকতে পারতেন বিএনপি। আমার মনে আছে পরবর্তী সময় বিএনপির বন পরিবেশ মন্ত্রী হয়েছে শাহজাহান সিরাজ। তিনি একটা চমৎকার কথা বলেছিলেন, পড়ে শোনাতে পারলে ভালো হতো।
ইনফ্যাক্ট পেছনেই আছে, হুবহু না না পড়ালেও আমার মনে হয় আমি দর্শকদের জন্য, দর্শকদের স্বার্থে এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, তো আমি একটু বরঞ্চ please. পড়ে শুনাই। এখানেই আছে, আসলে পেয়েছি, একটু দেখাই। এই যে দেখেন, এই এই সেই ডকুমেন্টস, এই সেই নথি। এটা হচ্ছে ইন্ডেমনিটি অধ্যাদেশটা যখন পাশ হলো, তখন 1979 সালের পার্লামেন্টে যা যা আলাপ হয়েছে, এটা হচ্ছে সেই বই। এখানে সব আলাপ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আজকে 2026-এর পার্লামেন্টে যা যা হয়েছে সেটাও তো রেকর্ডে থাকবে। এই যে আমাদেরকে আজকে ব্যান করার একটা আইন করে ফেললো বিএনপি, এটাও তো ইতিহাসে নথিভুক্ত হয়ে গেছে। একদিন আমি না থাকতে পারি, কোন তরুণ এসে বলবে আওয়ামী লীগকে বিএনপি এভাবে করেছে। বিএনপি এর আগে বলার চেষ্টা করেছে ইন্ডেমনিটি অধ্যাদেশটা আমরা জারি করিনি, এটা মোস্তাক করেছে। কিন্তু ওরা ভুলে যায় যে চৌকস যারা মানে যারা ইতিহাসটা জানে তারা ঠিকই বলে যে পাঁচটা আপনারা করেছেন। কারণ ওনারা যদি এটাকে বিল আকারে না আনতেন তাহলে ইন্ডেমনিটি অধ্যাদেশ কোনোদিনই আইন আকারে আসতো না, বিচারটা করা যেত। তো সেই সময়ের পার্লামেন্টে শাহজাহান সিরাজ একটা কথা বলেছেন, সেটা একটু পাঠ করে আমার শোনানো প্রয়োজন আপনাদেরকে। সেই পার্লামেন্টে আপনার মওদুদ আহমেদ খুব বড় করে বলেছিল, এটা আমাদের অনেক দায়িত্ব, এটা আমাদের অনেক কর্তব্য, এটা আমাদেরকে করতে হবে। সেই সময় পার্লামেন্টে আমি মওদুদ আহমেদের কথাটা একটু আপনাদেরকে পড়ে শোনাই। মাননীয় স্পিকার, উনি জনাব মওদুদ আহমেদ, নোয়াখালী 5। মাননীয় স্পিকার, এই বিলের বিরুদ্ধে যেসব প্রস্তাব আনা হয়েছে আমি সেই প্রস্তাবের বিরোধিতা করছি। আমি মনে করি যে এইসব প্রস্তাবের কোনো প্রয়োজন নেই, বাছাইয়ের কোনো প্রয়োজন নেই। বাছাই কমিটির কথা যেটা বলেছেন বর্তমান পরিস্থিতিতে সেটার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমাদের বোঝা দরকার এই বিলের দুটো বিশেষ দিক আছে। একটি হলো এই সংবিধানে যে সংশোধনী আনা হয়েছে গত 15ই আগস্ট 1975 সাল থেকে আজ পর্যন্ত, এই সংশোধনীগুলোকে সংবিধানে সংযোজন করা হয়েছে এবং আমরা এই সংসদে যেটাকে আমরা সার্বভৌম বলি, নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা ফর্মাল এক্সপ্রেশন রেজিস্টার করাতে চাই। যেসব সংশোধনী আনা হয়েছে শাসনতন্ত্রে এবং যেটা আমাদের সংসদ নেতা খুব ভালোভাবে ব্যক্ত করেছেন, সংসদ নেতা তখন ছিল আপনার রাজাকার সম্রাট শাহ আজিজুর রহমান, যেসব পরিবর্তন আছে সেগুলোকে এই সংসদে আমরা র্যাটিফাই করতে চাই। এই মওদুদ আহমেদ এই ইন্ডেমনিটি অধ্যাদেশকে আরো ছিল, শুধু তো ইন্ডেমনিটি অধ্যাদেশ না, আরো অধ্যাদেশ ছিল। এই ইন্ডেমনিটি অধ্যাদেশটাই আসলে এখানে মেইন আলোচনা মানে সবাই এটাই বলছে। সেই মওদুদ আহমেদ সেদিন এটার ওকালতি করেছিল, ডেভিলস অ্যাডভোকেট। রাশেদ খান মেনন বলেছিলেন, মাননীয় স্পিকার, ইতিমধ্যে আমাদের সংসদের নেতা তার বক্তৃতার মধ্য দিয়ে বলে গেছেন যে আজকে এই বিলের মার্শাল লর মধ্যে অনেক খারাপ আইন রয়ে গেছে। আমাদের প্রশ্ন এটাই, আমরা যখন মার্শাল ল এর প্রত্যাহার চাই তখন মার্শাল ল প্রত্যাহার করতে গিয়ে সেই খারাপ আইনগুলো আমরা কেন বাদ দেব না? সেদিন কিন্তু রাশেদ খান মেনন প্রতিবাদ করেছিলেন। আমরা যেন এই মানুষগুলোকে ভুলে না যাই যে যারা আমাদের এই ভীষণ রকমের কষ্টের দিনে, রাশেদ খান মেননের অনেক পলিটিক্স থাকতে পারে, আমাদের বিরুদ্ধে কথা বলে থাকতেও পারেন, কিন্তু আমাদের দুঃসময়ে রাশেদ খান দাঁড়িয়েছিলেন। আমাদের দুঃসময় দাঁড়িয়েছিলেন শাহজাহান সিরাজ। শাহজাহান সিরাজের বক্তব্যটা এই যে এখানে জনাব আব্দুল লতিফ খানের বক্তব্যটা পড়ি। জনাব আব্দুল লতিফ খান, খুলনা 4। মাননীয় স্পিকার সাহেব, আজকের দিনে আমরা কি আইন পাশ করতে যাচ্ছি তা আমরা জানি না। আমার মনে হয় হাউসের কোনো মেম্বারও তা বলতে পারবে না। যদি পাঠশালার মতো তাকে জিজ্ঞাসা করা হয়, আপনি পরপর বলে যান 1975 সালের 15ই আগস্ট থেকে আজ কি আইন প্রেসিডেন্ট জিয়াউর রহমান চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর প্রমুলগেট করেছেন, কেউ তার নাম বলতে পারবে না। আজকের দিনে এখানে কি আছে জানি না, এক লাইনে সব শেষ হয়ে যাচ্ছে। এই পর্যন্ত যা হয়েছে সব পাস, কারণ আমরা জানতে পারবো না এর ভিতরে কি আছে। নিশ্চয়ই এমন কিছু আছে যেটা এখানে আনা হলে সরকারি দলের অনেক সদস্য তার সমালোচনা করতেন। কেউ কিন্তু ইন্ডেমনিটি অধ্যাদেশের কথা ভয় বলছে না ওইখানে, বলছে না। আমি একটা কথা বলতে পারি, এখানে সরকারি দল একজন মাননীয় সদস্য আছেন খুলনায়, যার বাড়ি এই মার্শাল ল আইনে তাকে কনভিক্ট করা হয়েছিল, যদিও তার বিরুদ্ধে প্র্যাকটিক্যালি কোনো এভিডেন্স ছিল না। আপিলের অধিকার যদি তিনি পেতেন তিনি নিশ্চয়ই খালাস হয়ে যেতেন। আজকে আমি দুঃখের সঙ্গে বলছি, সেই মেম্বার সাহেব যারা ওই পক্ষে আজ বসে আছেন তারা এর পর্যন্ত প্রতিবাদ করতে পারছেন না। শাহজাহান সিরাজেরটা পেয়েছি। জনাব শাহজাহান সিরাজ, টাঙ্গাইল 4। মাননীয় স্পিকার, সারা বাংলাদেশে যে সরকারের আসলে প্রকাশ্যে স্বাধীনতার পতাকা বদলানোর কথা বলা হয়,
যে সরকারের আমলে পাকিস্তানের স্লোগান ওঠে, বাংলাদেশ পরিবর্তন করে পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন করার প্রস্তাব আসে, সেই দেশে এবং সেই দেশের সরকারের আমলে একটা গণবিরোধী আইন পাশ হবে, এটা বিচিত্র কিছু নয়। আজকে শুধু আমি শেষবারের মতো আপনাদেরকে বলতে চাই, জনগণের রায় দিয়ে এখানে এসেছি, জনগণের কাছে ওয়াদা করেছিলাম পার্লামেন্টের ভেতরে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করব এবং পার্লামেন্টের বাইরেও আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করব। আজকে যদি পার্লামেন্টের ভেতরে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে এই গণবিরোধী আইন পাশ করা হয়, তাহলে বিগত দিনে জনবিরোধী আইন পাশ করে যারা গণবিরোধী শক্তি হিসেবে পরিচিত হয়েছে, আগামী দিনে তাদেরকেও দালাল এবং গণবিরোধী শক্তি হিসেবে পরিচিত হতে হবে। পার্লামেন্টই শেষ নয়, পার্লামেন্টের বাইরে রাজপথ আছে। আমরা জনগণের কাছে ওয়াদা করেছি এবং এখানেও এসে ওয়াদা করছি, আমরা রাজপথে জনগণের মাধ্যমে এই কালা আইনের বিরুদ্ধে সংগ্রাম করে এই আইনটাকে প্রত্যাহার করব। এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি। এই কালা আইন বলতে ইন্ডেমনিটি অধ্যাদেশের কথা বলছি। তো শাহজাহান সিরাজ পরবর্তীকালে বিএনপিতে যোগদান করতে পারে, আমি এটাতে আর কেয়ার করি না। আমার বিপদের সময় লোকটা দাঁড়িয়েছিল। খেয়াল করে দেখেন, বিএনপি সেই দিনও এই আইনটাকে তারা, কারণ কি, ওইটা যদি বিএনপি না করতো তাহলে জিয়াউর রহমান তো আসলে বেঁচে ছিল না, জিয়াউর রহমান তো তখনও বেঁচে, তো জিয়াউর রহমান এটাকে কেন পাশ করবে? কারণ সে তো জানে যে এই বিচার তারও হবে। এই যে আজকে ডালিম বলছে যে আমরা মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুকে হত্যা করার উৎখাত করার প্ল্যান করেছি জিয়াউর রহমানের সাথে বসে, কর্নেল তাহেরের সাথে বসে, তো বিচারটা তো তারও হতো। ফলে এই আইনটা তো তারা ঢুকাবেই। আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, কেন করেছে? কারণ আওয়ামী লীগ না থাকলে বিএনপি মনে করছে যে আওয়ামী লীগের লোকজন সব তার কোলে এসে বসে থাকবে। ওরা এখনো আওয়ামী লীগকেও চেনে নাই, আওয়ামী লীগের নেতাকর্মীকে চেনে নাই, আওয়ামী লীগের তৃণমূলকেও চেনে নাই। আওয়ামী লীগের তৃণমূল কি জিনিস আমার মতো একটা ছাপোষা মানুষ গত 2 বছরে বুঝে গেছে। আওয়ামী লীগের কোন সাপোর্ট কি জিনিস, তৌফিক ভাই, আপনার হয়তো আইডিয়া আছে, অন্যদেরকে আমি বলবো আপনাদের অনেকেরই আইডিয়া নেই। আমরা তো ধরেন এলিট সমাজের প্রতিনিধির মতো ইংল্যান্ডে থাকি, বড় বড় মাছ খাই, রুই মাছ খাই, কাতলা খাই, মুরগির রান খাই, রোস্ট খাই, আরামেই তো জীবন যাপন করি, গাড়ি দিয়ে চলি, কত ভালো আছি ইংল্যান্ডের মতো দেশে। আমার যে তৃণমূল কর্মীটা এই মুহূর্তে ও জানে না রাত্রেবেলাতে ও কি খাবে, আমি তো ওর জন্য কিছু করতে পারি নাই। ও তারপরেও বলে জয় বাংলা, মৃত্যুর আগে বলেছে আমি জয় বাংলা বলে মারা যাব। ওকে নিয়ে অনেক হাসাহাসি করছে, তুমি মুসলমানের ছেলে, তুমি কলেমা পড়বা না, তুমি জয় বাংলা পড়বা। ও তো কলেমাও পড়ে, জয় বাংলাও বলে, ওইটার ওরা বলে না। আমার তৃণমূলটা তো এমন আসলে। তো আজকে আমিও বলি যে আজকে যারা এই কালা আইন পাশ করলো, আমাদের তো পক্ষে বলার কেউ ছিল না, তখন তো পার্লামেন্টে তাও আওয়ামী লীগের কয়েকজন ছিল। আজকে আমরা বলছি যে একদিন আমরা দেখবো এটার জন্য বিএনপিকে। না, আমি এই জায়গাটিতে, যদিও আমরা খুব বেশি লম্বা করতে চাই না শোটা, এই জায়গাটিতে একটু আপনি যেটা বললেন আমি একটু আপত্তি করি। আমরা তো দেখলাম রুমিন ফারহানা এবং ফজলুর রহমান, তারা তো বেশ বঙ্গবন্ধুর জন্য পাগল, প্রতিদিনই কথা বলেন, বঙ্গবন্ধুর নাম বলেন, এবং আমরা একটু পুলকিত হই আমরা যখনই তাদের মুখে বঙ্গবন্ধুর কথা শুনি, কিংবা ওই রুমিন ফারহানা যখন ওই পদ্মা সেতুর কথা বলেন, আমরা গলে যাই। তো তারা তো সংসদে ছিলেন, কই তারাও তো স্বতন্ত্র। রুমিন ফারহানা তিনি তো আপত্তি করেননি, ফজলুর রহমান না হয় বিএনপির, কিন্তু তিনি তো বাইরে আবার বঙ্গবন্ধুর কথা বলেন। তারাও কেন শাহজাহান সিরাজের মতো একটু অন্তত পক্ষ একটু কথা বললেন না? ভোট শেষ, ভোট আসলে বলতো। ভোট শেষ, এখন তার আওয়ামী লীগের নেতাকর্মীদের ভোট তাদের দরকার নাই, যারাই দিতে গেছে। রুমিন আপার সাথে আমি একসাথে পড়েছি। রুমিন আপার আব্বা বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করেছে। রুমিন আপা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে রুমিন আপার আব্বা, আপনি দেখবেন যে ওনার যে বইটা আছে, খুবই বিখ্যাত বই, বইটার নাম হচ্ছে জাতীয় রাজনীতি কি জানো 1945 থেকে কত, মানে ওনার আব্বার একটা খুবই বিখ্যাত বই আছে। সেখানে এদেরকে সূর্য সন্তান বলেছে, বঙ্গবন্ধুর খুনিদেরকে। বইটা পড়বেন আপনি, জনাব অলি আহাদ। কিন্তু আওয়ামী লীগ আমলে তাপস ভাই যখন দক্ষিণের মেয়র ছিলেন বা এমপি ছিলেন ঢাকা 10-এর, অলি আহাদের নামে কিন্তু একটা আটের এতে নাম দেওয়া হয়েছে। শুধু ওই ইন্ডেমনিটি অধ্যাদেশ যিনি পাশ করেছেন, যেই স্পিকার, যে মির্জা
কি জানো ওনার নাম, মির্জা গোলাম হাফিজ, তার নামে কিন্তু রাস্তা আছে আটেরেতে, অলিয়াদের নামে রাস্তা আছে, এগুলো সব আওয়ামী লীগের আমলে হয়েছে, বা বিএনপির আমলে যদি হয়েও থাকে, মানে খোকা সাহেবের আমলে একটা হয়েছে, কিন্তু আওয়ামী লীগ এগুলো কখনো ভাঙেনি। এইটা মনে করে যে বঙ্গবন্ধুর নামে এই বলেছে সেই বলেছে, না, যে যার যার প্রাপ্য সম্মান ওই জায়গাতে দেওয়া হয়েছে। তো রুমিন আপা চাইলেই বলতে পারতেন, রুমিন আপা বিএনপির কাছেও তার কোনো কিছু নাই, তার সমস্ত চাওয়া পাওয়া কিন্তু এই তার কনস্টিটিউয়েন্টের যারা মানুষজন আছেন, নাগরিক আছেন, অধিবাসী আছেন, তাদের কাছে। তিনি কিন্তু আজকে ইতিহাসে তিনি খুবই একটা স্বর্ণময় জায়গাতে থাকতে পারতেন, যে একটা মানুষ স্ট্যান্ড নিয়েছিল, সেই সুযোগ তিনি হারিয়েছেন। আমি তার কাছে কোনো এক্সপেক্ট করি না, কারণ উনার বাবা তো এদেরকে সূর্য সন্তান বলেছিল, তাই না? বঙ্গবন্ধুর খুনিদেরকে একটা অসাধারণ, তাদেরকে মানে পিঠ চাপড়ে দেওয়ার মতো প্রশংসা করেছিল। আপনি বইটা পড়বেন, বইটা পড়লেই দেখতে পাবেন, এটা আমার বানানো কথা না। বইটা হাতের কাছেই আছে, খুঁজে বের করে পড়লে এখনই পড়ে দিতে পারতাম, বাট ওই আগ্রহটা এখন আমার আর নাই। জি, একদম শেষ এবং খুব ছোট করে আপনার যদি আমার মূল জায়গাটা, যে এই যে আওয়ামী লীগ এখন নিষিদ্ধ হলো, এই যেই প্রজন্মের কথা আমরা বললাম, তারা তো আওয়ামী লীগের যাওয়া দেখেছে, কিন্তু ফেরা দেখেনি একবার, কারণ তখন তাদের জন্মই হয়নি। আওয়ামী লীগের যে ফেরা, সেই 72-এর 10ই জানুয়ারি কিংবা 81-র 17ই মে, সেইটা তারা দেখেনি, গণজোয়ার তারা দেখেনি। এখন যে এই প্রজন্ম কি ফেরা, আওয়ামী লীগের ফেরাটা কিভাবে দেখতে পারে, খুব ছোট করে আপনার একটু মন্তব্য শুনে শেষ করবো। রাজপথ আওয়ামী লীগকে কমপ্লিটলি, আওয়ামী লীগকে একেবারে মানে সভানেত্রী আছেন, প্রেসিডেন্ট সদস্যরা আছেন, আমি নিশ্চিত তারা এই চিন্তা ভাবনাগুলো তো করছেনই। আমরা ছোট মানুষ, এই ব্যাপারগুলো নিয়ে খুব বেশি যে কথা বলা তাও না, কিন্তু আওয়ামী লীগকে একটা ঢেলে সাজানোর নেত্রী নিশ্চয়ই এগুলো উনার মতো করে, উনি এক ধরনের প্ল্যান আছে, দলের জ্যেষ্ঠ নেতাদের প্ল্যান আছে, এগুলো তো আছেই। বাট আমি সার্বিকভাবে একজন আউটসাইডার হিসেবে, বাইরের মানুষ হিসেবে আমি বলবো যে আওয়ামী লীগকে সংগঠিত করে নেতাকর্মীর সাথে একত্রিত হয়ে প্রত্যেকটা আলাদা আলাদা কনস্টিটিউয়েন্টে একেবারে জোট বেঁধে, ডাক বেঁধে, কমিটি টমিটি দিয়ে একদম পরিপূর্ণ কার কি রোল, অনলাইন অফলাইনে একদম রাস্তায় নেমে যাওয়া ছাড়া আমি কোনো রাস্তা উপায় বা দেখি না। একই সাথে আইনি লড়াইটা করারও চেষ্টা করতে হবে, যদিও জানি এন্ড অফ দ্য ডেতে এইটা নিয়ে কোর্টে গেলে রেজাল্ট কি হবে, তারপরেও আমাদেরকে লড়াইটা জারি রাখতে হবে। আন্তর্জাতিক যেই সম্পর্কগুলো আছে এগুলাকে স্ট্রেংথেন করতে হবে এবং আরো তীব্রতর করতে হবে, এটাই হচ্ছে আমি মনে করি। কারণ আমরা অতীতে দেখেছি যে আমাদের যারা সিনিয়র লিডাররা ছিলেন, তোফায়েল আহমেদ থেকে শুরু করে আব্দুস সামাদ আজাদ, ওই সময়ের যে সিনিয়র লিডার আমির হোসেন আমু, আবুল হাসানাত আব্দুল্লাহ, এখন কিন্তু এই তরুণদের মধ্যে এরকম একটা বেস তৈরি করতে হবে, এই বেসটা যেন ওই আমাদের যারা আগে সংগ্রাম আন্দোলন করেছে, তারা যেভাবে লড়াই করেছেন আওয়ামী লীগকে, এই আওয়ামী লীগকে একেবারে শেষ করে দেওয়ার পায়তারা থেকে গ্রেনেড মেরে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে তারেক রহমান, ইউ নো ইট। সো সেই সময় যদি টিকে থাকতে পারি আমরা 2004 সালে, এখন কেন না? সো আমাদেরকে এটার জন্য রাজপথ এবং ইন্টারন্যাশনাল সম্পর্কগুলোকে খুবই শক্তিশালী করা, আমাদের কমিটিগুলো সমস্ত কিছুকে টেক কেয়ার, লুকভাল করা, দেখভাল করা, একেবারে ঢেলে সাজানো, এগুলোর কোনো বিকল্প আমি দেখি না, এবং রাজপথের আমি কোনো বিকল্প দেখি না। অনলাইনে ন্যারেটিভ আমরা তো তৈরি করছি, বলছি বুদ্ধিবৃত্তিক জায়গাতে, একই সাথে রাজপথের কোনো বিকল্প আমি দেখি না। আমি নিশ্চিত বাংলাদেশ আওয়ামী লীগ এই ফিরে আসাটা এবছরই সেটা হবে, এবং ছাত্র জনতা আস্তে আস্তে তারা তো বিতৃষ্ণা পেয়ে গেছে, তারা বুঝতে পারছে যে আমরা কি ভুল করেছি, এই ছাত্ররাও আমাদের সাথে এসে। সুতরাং আজকে বিএনপির প্রতি খুব সম্মান রেখেই বলতে চাই, শ্রদ্ধা রেখেই বলতে চাই, প্রবলভাবে গণতান্ত্রিক বিশ্বাস রেখেই বলতে চাই, দেখেন আপনারা ইউনূসের ওই মেটিকুলাস ডিজাইনের প্রেসক্রিপশনে তাদের পা দিবেন না। পা কিন্তু ইতিমধ্যেই গলিয়ে দিয়েছেন ওই জুতোর মাঝে, ইউনূসের জুতোর মাঝে কিন্তু আপনারা পা গলিয়ে দিয়েছেন। ওই জুতো কিন্তু গরম শীষের জুতো, গরম সীসা করলে পুড়ে যায়, সেই গরম সীসার জুতো আপনারা কিন্তু পায়ে গলিয়ে ফেলেছেন ইতিমধ্যে। আর ঢুকবেন না, এখনো সময় আছে, বেরিয়ে আসুন, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করুন, গণতান্ত্রিক পন্থা নিশ্চিত করুন। আমরা এখনো টকশোতে বলতে চাচ্ছি না, আমরা এখনো পাবলিকলি বলতে চাচ্ছি না যে আপনারা কি ধরনের মামু ভাগ্নের নির্বাচন করে এবারের এই অবৈধ নির্বাচনটিকে বৈধতা দেওয়ার প্রচেষ্টা করেছেন। আমরা কিন্তু বলতে চাচ্ছি না আপনারা কিভাবে ইলেকশনের আগে
সারা দেশে আওয়ামী লীগের লোকজনের বাড়ি বাড়ি গিয়ে মা গো, বাবা গো, ভাই গো, তোমার হাতে ধরি গো, পায়ে ধরি গো বলে ভোট ভিক্ষা করেছেন এবং বলেছেন আমরা ভাই ভাই, আমরা একসাথে থাকবো, মিলেমিশে থাকবো। আমরা বিভিন্ন জায়গায় বিএনপির নেতাদের বক্তব্য শুনেছি, আরে আওয়ামী লীগ তো আমাদের ভাই, মনে করেন ধানের শীষী নৌকা, এইটা মনে করে ভোট দেন। শুনছি না আমরা দর্শক, কিন্তু অবশ্যই আমরা শুনছি। এখন দুঃখিত, সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ। শেখ হাসিনা এই দেশকে ডিজিটাল বাংলাদেশ করেছেন, স্মার্ট বাংলাদেশে রূপান্তরের প্রায় সন্নিকটে ছিলেন। সুতরাং এই বাংলাদেশে এখন আর কোনো কিছু লুকিয়ে দাবিয়ে চাপিয়ে রাখার সুযোগ নেই, সত্য বের হয়ে আসবে। আজকে বিএনপি কতটা অসহায় অবস্থায় পড়ে আছে যে তাদের দল করা একজন মানুষ রুমিন ফারহানা, আমি ওনার বাচন ভঙ্গি নিয়ে প্রশ্ন থাকতে পারে, ওনার কথার ধরন নিয়ে প্রশ্ন থাকতে পারে, আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের নেতৃবৃন্দ নিয়ে ওনার কটাক্ষের ধরন নিয়ে আমাদের প্রশ্ন থাকতে পারে, কিন্তু এটি অস্বীকার করার সুযোগ নেই। এই গণতান্ত্রিক রাষ্ট্রে সমালোচনা করার অধিকার, সুযোগ সবার রয়েছে। এবং তিনি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার যে দীর্ঘ 16 বছরের ঐতিহাসিক সময়, এই দীর্ঘ সময় ধরে উনি ইন্টেনশনালি কিন্তু অকথ্য ভাষায়, আমার বাড়ি বরিশাল, তো হয়তো আপনি জেনে থাকবেন, বরিশালের ভাষায় বলে অকথ্য কুকথ্য ভাষা, অকথ্য কুকথ্য ভাষায় তিনি আজে বাজে ভাবে সমালোচনা করে গেছেন। কই কোনোদিন বলতে পারবে যে তার শারীরিক অবয়ব নিয়ে, তার শাড়ি পরার ধরন নিয়ে এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ কিংবা আওয়ামীপন্থী কোনো মানুষ কখনো কোনো কথা বলার চিন্তাও করেছে কিংবা কোনো প্রকার নজর দিয়ে, খারাপ চোখ দিয়ে তাকে বাজেভাবে তাকিয়েছে? আজকে আমরা দেখতে পাচ্ছি বিএনপি যাদের নিয়ে এই মামু ভাগিনার সংসদ সাজিয়েছেন, সেই জামাতের একজন এমপি তথাকথিত বক্তা আমির হামজা সাহেব, ঠিক লজ্জা, ধিক্কার, ঘৃণা, তিনি একটি বক্তব্যের মঞ্চে বসে বললেন যে তার নাকি দেখে কি যাই হোক, সেগুলো ভাষা আসলে বলাটাই আমরা বেটার মনে করি। যেই ভাষায় তিনি রুমিন ফারহানা আপা এবং আরো দুজন লেডি পার্লামেন্টারিয়ান, whatever it is, valid or invalid, that's a different matter, but তারা এখন পার্লামেন্টে, তাদেরকে নিয়ে তাদের শারীরিক বিভিন্ন, it is very vulgar, এটা খুবই জঘন্য ভাষায় যেভাবে উনি কথা বলেছেন। এরপরও ওই লোক সংসদে আসেন, সংসদে দাঁড়িয়ে কথা বলেন, তো আসলে বিএনপির পার্লামেন্টারিয়ানরা, বিএনপির লোকজনের হাতে চুরি করে বসে থাকেন। ধন্যবাদ ইনান। আমি এইখানটা একটু থামাতেই চাই। প্রথমত যে আমার টাইটেলের যে টাইটেলের যে বিষয়টি, আপনার যে বক্তব্য, আপনার যে আবেগ, আপনার যে ক্ষোভ, এবং এই সরকার, ইউনূস সরকার যে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, এটি নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের যেই ক্ষোভ, যেই হতাশা, যেই আবেগ, সবকিছুই কিন্তু এই নিষিদ্ধ শব্দটিকে ইনভার্টেড কমা যেহেতু দেওয়া, এটির মধ্যে নিহিত আছে। সুতরাং এই শব্দটিকে মোটেই নেতিবাচক ভাবে দেখার কিছু নেই, কারণ ইনভার্টেড কমা দিয়েই কিন্তু আপনার যে বোধ, আপনার যে ক্ষোভ, আপনার যে ধিক্কার জানানো, সেটি এটার মধ্যে আছে। ফলে এই নিষিদ্ধ শব্দটি এই সরকার যে অবৈধভাবে, ইউনূসের সরকার অবৈধভাবে করেছে, এই সরকার যে সেটিকে আবার বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার মধ্য দিয়ে, রাখার মধ্য দিয়ে বৈধতা দিয়েছে, সবকিছুরই কিন্তু প্রশ্নবিদ্ধ এই নিষিদ্ধ শব্দটি ইনভার্টেড কমা দিয়ে বোঝানো হয়েছে। ফলে এটিকে ইতিবাচক ভাবেই নেওয়ার জন্য আমি বলছি। পাশাপাশি আমি আপনার ক্ষোভকে পাশে রেখে মূল আমার যে ইস্যুটিতে যাওয়ার আগে আমি শুরুটা একটু করছিলাম যে আপনার কাছ থেকে একটু শোনার জন্য, যে আপনি যে রাজনীতিতে এসে খুবই মেধাবী ছাত্র, আমি জানি, রাজনীতিতে এসেছেন দেশের জন্য, মুক্তিযুদ্ধের জন্য, বঙ্গবন্ধুর আদর্শের প্রতি বিশ্বাস রেখে, কিন্তু এই যে নির্বাসনে এই প্রায় 2টা বছর কিভাবে কাটছে, খুব ছোট করে যদি একটু শোনাতেই চাই আমার দর্শকদের অন্তত পক্ষে। ধন্যবাদ।
ভাই আপনি যে বিষয়টি বলেছেন এই বিষয়টি একটু যদি ব্যাকগ্রাউন্ড দিয়ে বলতে চাই, তাহলে আসলে আমার ছাত্রদের হাতে খড়ি একেবারে স্কুল জীবন থেকে, ক্লাস 8 থেকে। তো সেখান থেকে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে ভর্তি হওয়া এবং জাতির পিতা স্মৃতিবিজড়িত আইন বিভাগে ভর্তি হওয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি একেবারে ফার্স্ট ইয়ার ফার্স্ট ডে থেকে কন্টিনিউ করেছি এবং সেখানে ধাপে 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 বঙ্গবন্ধু কন্যা দেশ শেখ হাসিনা স্নেহভাজন হয়ে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক দায়িত্ব গ্রহণ করি। সেখান থেকে দাঁড়িয়ে একটি মেটিকুলাস ডিজাইনের একটি সুচিন্তিত গৃহীত ন্যাক্কারজনক পরিকল্পনার অংশ হিসাবে যখন দেশ ধ্বংসে এই খেলা পরিচালিত হয়, তখন আসলে অন্যান্যদের মতো আমাকেও পরিস্থিতির ভয়াবহতায় আত্মগোপনে চলে যেতে হয়। তো সেই সময় থেকে এখন পর্যন্ত কিন্তু রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা, রাষ্ট্রের ন্যায় বিচারের কি অবস্থা, রাষ্ট্রের আইন কানুনের কি অবস্থা, রাষ্ট্রের শাসন ব্যবস্থার কি অবস্থা, রাষ্ট্রের কোর্ট কাছারির কি অবস্থা, রাষ্ট্রের আদালত কানুনের কি অবস্থা, আমরা কিন্তু সবাই জানি, অবগত। তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আসলে এখন পর্যন্ত আত্মগোপনে থেকে তৃণমূলের অসীম সাহসী ভাইদের সাথে যুক্ত থেকে সংগঠন পরিচালনার কাজ করে যাচ্ছি। তো এটি বা এই অভিজ্ঞতাটি যে আমার কাছে খুব নতুন এটিও বলা যাবে না, আবার নতুন না এটিও বলা যাবে না, কারণ আমার জীবনে আমার ব্যক্তি আমার জীবনে এটি প্রথম, কিন্তু আমি এই গল্প আসলে আমার পরিবার থেকে একেবারে ছোট থেকেই শুনে আসছি। ৭১-এর গল্প, ৭৫ পরবর্তী সময়ের গল্প, ৭৫-এর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেই 15 আগস্টের নিকষ কালো আধার রাতে বঙ্গমাতা শেখ মুজিব সহ সপরিবারে হত্যার প্রেক্ষাপটে তখনও কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর অকথ্য, অসহ্য, অমানবিক, অবর্ণনীয় নির্যাতন নেমে এসেছিল। বিশেষ করে যারা তখন ওই খুনি মোস্তাক সরকারের সাথে ব্যালেন্স করেনি, তারা এবং তাদের যে ফলোয়ার গ্রুপ ছিলেন তাদের উপরে ব্যাপক নির্যাতন সারা দেশে নেমে এসেছিল। এটি আমি তো এটি দেখিনি, এটি আমি শুনেছি এবং বিভিন্ন মাধ্যমে পড়েছি। অবশ্যই, কারণ আমরা যতটুকু জানি, আপনি বললেন আপনার বাবা, আমরা এটিকে জানি যে আপনার বাবা ছাত্রলীগের রাজনীতি করতেন, তখন তিনি বরিশাল অঞ্চলে খুবই একজন সাহসী ছাত্রলীগের সাহসী নেতা ছিলেন। তো সেই ধারাবাহিকতায় আপনি ওই দায়িত্বে এসেছেন। তো এখন যদি এই যে আপনি নির্বাসিত জীবনে থেকেও আমি আগেই বলেছি খুবই মেধাবী ছাত্র, তো স্বাভাবিকভাবেই এর সঙ্গে মাঠের তৃণমূলের যে নেতা কর্মীরা, হাজার হাজার লাখ লাখ যে নেতা কর্মীরা, তাদের সাথে আপনি বললেন যে প্রতিদিন কাজ করছেন, কি কাজ করছেন? ছাত্রলীগ এখন কি করছে? অনেকে তো বলছে যে ছাত্রলীগ আসলে নাই, ছাত্রলীগ নাই হয়ে যাচ্ছে, নিষিদ্ধ করে অনেকে উচ্ছ্বাস করছে যে আর জীবনে ফিরবে না। আসলে কি ছাত্রলীগ কি করছে, এটা কিভাবে বলবেন? জি, ধন্যবাদ আপনাকে। তৃণমূলের সাথে কমিউনিকেশনের যে বিষয়টি কিংবা তৃণমূলকে উজ্জীবিত করার যে বিষয়টি, এটির সকল কৃতিত্ব আসলে একজন মানুষ। তিনি আর কেউ নন, তিনি আমাদের সবার মধ্যমণি, তিনি আমাদের সবার নয়নমণি, তিনি বাংলাদেশের মানুষের শেষ ঠিকানা বঙ্গবন্ধু কন্যা দেশ শেখ হাসিনা। আপনারা জানেন ৫ই আগস্ট যখন তাকে এক প্রকার না জানিয়ে তার জীবন রক্ষার্থে আমাদের বন্ধু প্রতিবেশী রাষ্ট্রে নিয়ে আসা হয়, ঠিক অবতরণের পর যখনই তিনি সামান্য অবসর পেয়েছেন, ঠিক সেই সময় সেই দিন থেকে তিনি কিন্তু নেতা কর্মীদের সাথে ওভার ফোন যোগাযোগ শুরু করেছেন। এন্ড স্টিল নাও আমি জানি না আসলে এগুলো গড গিফটেড বিষয় ভাই, এগুলো একেবারে গড গিফটেড বিষয়, এছাড়া সম্ভব না। এট সাচ এ এজ উনি ওনার যেই কমিউনিকেশন স্কিল, যেই সহ্য শক্তি, যেই পরিশ্রমের সক্ষমতা, এটি আসলে স্বাভাবিক ভাবে সম্ভব না। এটি স্রষ্টা প্রদত্ত, আল্লাহ প্রদত্ত বিশেষ রহমত, কৃপা না থাকলে এটি সম্ভব নয়। উনি কিন্তু এখনো সারা দেশে
সেই তৃণমূলের নেটওয়ার্কটি কন্টিনিউ করে যাচ্ছে। আমরা শুধু ওনার সাপ্লিমেন্ট হিসেবে যতটুকু কাজ করা সম্ভব, আসলে ওনার কোনো সাপ্লিমেন্টও লাগে না, শি ইজ এনাফ ফর আস। উনি বরং আমাদের মতো এই লোকগুলোকে ছায়া দিয়ে রাখেন। শেখ হাসিনা আর তৃণমূলের মাঝে কিন্তু আসলে কেউ নেই, এইটা বাস্তবতা। এই বাস্তবতা আমরা যারা বিভিন্ন নেতৃত্বে রয়েছে, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন নেতা, আমাদেরকে ফিল করতে হবে যে আমি হাতি মারছি, আমি ঘোড়া মারছি, আমি বাঘ মারছি, আমি ভাল্লুক মারছি, আমি সিংহ মারছি, এই চাপাবাজি করে কোনো লাভ নেই। যা হয়েছে এই 2024 সালের 5 আগস্ট থেকে এই অবধি, এই আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষায়, ছাত্রলীগের অস্তিত্ব রক্ষায়, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির অস্তিত্ব রক্ষায়, তার সকল কিছু ক্রেডিট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং তার তৃণমূলের লক্ষ্য কোটি করে। তো বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করে আপনি যেটি বললেন, অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করছেন যে আর হবে না, আর হবে না। তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখেন একটা জায়গা দিয়ে মুরগি ধরে না, মুরগির খোপে রাখা, যদি সেই মুরগিটারে নিজেই ধরে বলেন ইউরেকা ইউরেকা পাইছি পাইছি, খোপের মধ্যে মুরগি পাইছি, তাহলে তো হইল না। আরে ভাই ফিল্ড ওপেন করেন না, আসেন না খেলি, এত কিছু পারেন। এই সংসদের মধ্যেও দেখে এই কোটাকুটি হোমরানি সারগরুদের মতো এগুলো না কইরা আসেন, ফিল্ড ওপেন করেন, ফেস টু ফেস হোক না, অসুবিধা কি? তো যারা এই উচ্ছ্বাস করেন তারা আসলে বোকার স্বর্গে বাস করেন। এই উচ্ছ্বাস বিগত দিনেও হয়েছে। 1948 সালের 4 জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকে ছাত্রলীগের ইতিহাসে কখনোই ছাত্রলীগ পুষ্প শোভিত রাজপথ পাড়ি দিয়ে এই অবধি আসে। এই সুদীর্ঘ পথ চলায় সবসময় কণ্টকাকীর্ণতার মধ্যে দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ অগ্রসর হয়েছে, এখনো সেটি অব্যাহত রয়েছে। আমরা দর্শকবৃন্দ সবাই জানেন যে বাংলাদেশ ছাত্রলীগের লক্ষ লক্ষ ছেলে মেয়েকে আজকে 20 মাস অতিক্রান্ত হয়ে গেছে, ক্লাস করতে দেওয়া হচ্ছে না, পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না। আমাদের একেবারে লিস্টে 15,000-এর অধিক নেতা কর্মীকে বিভিন্নভাবে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজেস, প্রাইভেট ইউনিভার্সিটিজ, ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে আমাদের কলেজগুলো, এছাড়া অন্যান্য যে গভর্নমেন্ট রিনাউন্ড কলেজগুলো, বিভিন্ন প্রাইভেট কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, এমনকি ভোকেশনাল ইনস্টিটিউট, ওপেন ইউনিভার্সিটির অধীনে যে শাখাগুলো রয়েছে, সেখানে আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির শিক্ষার্থীদেরকে হ্যারাস করা হচ্ছে, মব ভায়োলেন্স ক্রিয়েট করা হচ্ছে, তাদেরকে ক্লাস পরীক্ষায় বাধা দেওয়া হচ্ছে, অনেক ক্ষেত্রে তাদেরকে অত্যাচার নির্যাতন করে মবের মাধ্যমে তাদেরকে শারীরিকভাবে হেয় প্রতিপন্ন করে, লাঞ্ছিত করে, ব্যাপকভাবে আক্রমণ করে মিথ্যা মামলা সাজিয়ে পুলিশের কাছে তুলে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি আমার ছাত্রলীগের ভাইকে ঘরে না পেয়ে তার মা এবং চাচিকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। আমরা দেখেছি আমার ছাত্রলীগের ভাইকে ঘরে না পেয়ে তার মা নামাজের বিছনায় জায়নামাজে নামাজরত অবস্থায় ছিল, সেই মাকে নামাজের বিছনায় জায়নামাজে কুপিয়ে মেরে ফেলা হয়েছে। আমরা দেখেছি ছেলে ছাত্রলীগ করার অপরাধে, এরকম তো এই এক্সাম্পল হাজার হাজার রয়েছে, আমরা হাজার উপরে রয়েছে যে ছেলে ছাত্রলীগ করে বলে ছেলেকে ঘরে না পেয়ে বাবাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে 2টা 3টা 4টা 5টা 7টা 10টা মিথ্যা মামলায় জেলের ভরে রেখেছে। আপন ছোট ভাই, আপন বড় ভাই, উদাহরণ তো অভাব নেই। মাকে অন্তত 100 উদাহরণ রয়েছে এরকম যে ছেলেকে না পেয়ে মাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। এই ধরনের নির্যাতনের পর ক্যাম্পাসগুলোতে যেভাবে খুনের রাজনীতি কায়েম করা হলো 5 আগস্টের পর থেকে, আপনারা দেখেছেন আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের শামীম মোল্লাকে কিভাবে তার নিজ বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে ওপেন ডে লাইটে, আমরা কিন্তু এগুলো দেখেছি। তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা অন্তত 5 আগস্ট পরবর্তী সময় থেকে এই অবধি কয়েক হাজার বৃহৎ ক্ষুদ্র প্রতিবাদ মিছিল, বিক্ষোভ মিছিল কিন্তু অবস্থান কর্মসূচি পালন করেছে। হ্যাঁ, হয়তোবা সেখানে হাজারে হাজারে নেতাকর্মী সংযুক্ত হতে পারেনি, অংশগ্রহণ করতে পারেনি, নানান কারণে
বেস্ট কমিউনিকেশনটি করা যায়নি। এই সীমাবদ্ধতা বা দুর্বলতা রয়েছে, পরিবেশ পরিস্থিতির কারণে সেটি আমাদেরকে কৌশল অবলম্বন করতে হয়েছে। এমনও হয়েছে যে গত বছর অক্টোবর মাসে একই দিনে ঢাকা শহরে একই টাইমে 35 স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে। কোথাও 20 জন থেকে 200 জন পর্যন্ত নেতাকর্মী সেই বিক্ষোভে অংশগ্রহণ করেছে। কিন্তু তারা এই যে 35টি গ্রুপ, মিনিমাম 20 ম্যাক্সিমাম 200, এরা যদি এক হতে পারত, এই সুযোগ পেত সেই গণতান্ত্রিক অধিকার চর্চার ন্যূনতম, আই রিপিট, ন্যূনতম সুযোগটুকু থাকতো, তাহলে কিন্তু আজকের প্রেক্ষাপটটি ভিন্ন হয়ে যেত। ওরা আসলে আমাদেরকে স্বীকার করতে হবে। আমাদের আমি মনে করি এই জায়গাটা আমাদের একটা ভুল রয়েছে। আমাদের অনেকে অনেক ভুল নিয়ে আলোচনা করি, আমাদের এই জায়গাটা একটা ভুল রয়েছে, আমাদের স্বীকার করতে হবে। ওদের মেটিকুলাস ডিজাইন, তার ধাপগুলো কি কি, স্টেজ গুলো কি কি, স্টেপস গুলো কি কি, পেজ বাই পেজ এজেন্ডা গুলো কি কি, এগুলো কি আমরা এখনো আইডেন্টিফাই করতে পেরেছি কিনা, এটি আমাদের একটি ভাবার বিষয়। যদি না পেরে থাকি তাহলে এটি আমাদের একটি ভুল বা ব্যর্থতা আমি বলবো, আমার নিজেরও বলবো। কারণ তারা কতটা সুপরিকল্পিত, যে কি কি উপায়ে অত্যাচার, নির্যাতন, নির্মমতা, ভয়াবহতা, বর্বরতা করলে এত অসীম সাহসী নেতা কর্মীদের একটি ছাত্র সংগঠনকেও মুষ্টিবদ্ধ করে রাখা যাবে। তারা চেষ্টা করেছে, তারা চেষ্টা করছে, তারা চেষ্টা করবে। আমাদের ছাত্রলীগের নেতা কর্মীদেরকে কারাগারে নিয়ে যাচ্ছে রাজনৈতিক, বাংলাদেশের না শুধু উপমহাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একজন রাজবন্দীর জন্য, একজন রাজনৈতিক কর্মীর জন্য, ছাত্র সংগঠনের কর্মীর জন্য কারাবরণ করা খুবই স্বাভাবিক বিষয় রাজনৈতিক কারণে। এটি আমাদের ইতিহাসের সাথে যদি আমরা পর্যালোচনা করি তাহলে মিল পাই। কিন্তু এই ধরনের উদাহরণ আজকে এই ভারতীয় উপমহাদেশের ছাত্র রাজনীতির ইতিহাস হবে অন্তত 150 বছরের, অন্তত এই 150 বছরের কোথাও সেই ব্রিটিশ রাজ থেকে শুরু করে পাকিস্তানি সামরিক জান্তার রাজ, জেনারেল জিয়ার শাসন, জেনারেল এরশাদের শাসন, কিংবা পরবর্তী সময়ের অপশাসন, দুঃশাসন এবং এই সময়ের শাসন কখনোই এই সময়ের মতো এই যে শো ন্যারেস্টেড, পশ্চা সাজিয়ে বসা, এটি কিন্তু ছিল না। তৌফিক মারুফ ভাই, আপনি অনেক সিনিয়র মানুষ আমার থেকে, দীর্ঘদিন ধরে যতটুকু আমি আপনার সম্পর্কে জানি, সাংবাদিকতা আছেন, আপনি এই বিষয়ে নিশ্চয়ই একটু বলবেন যে এই আমার বলার পরে আপনার কাছ থেকে আমি একটু শুনতে চাই, এই ধরনের প্রেক্ষাপট বা পরিবেশ, এই যে শো ন্যারেস্টেড, পশ্চা সাজিয়ে বসে এক একটি পরিবারকে নিঃস্ব করে দেওয়ার যে পায় বলে 4টা মামলা আছে আমার নামে দেওয়া হবে, তো 4টে মামলা কাটাই গেলে তো স্যার আছে, এই আছে, কুদ্দুস আছে, অমুক আছে, তমুক আছে, পাশের বাড়ির অমুক আছে, সবাই মিলে মোটামুটি 4টে মামলায় আগে তো 6 লাখ, আপনি 5 লাখ দিলে হয়। এইভাবে পরিবারগুলোকে, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এই পরিবারগুলোকে নিঃস্ব করার যে অপচেষ্টা, এটিও কিন্তু মেটিকুলাস ডিজাইনের একটি অংশ। আজকেও ঢাকা জজ কোর্ট থেকে কিংবা হাইকোর্ট থেকে আমার অসংখ্য ছাত্রলীগের, আমি বিশেষ কারণ নাম উল্লেখ করছি না, কারণ নাম উল্লেখ করলে সাথে সাথে দেখবো আগামীকালকে আবার তাদের নামে 2-3টে সোনার চলে গেছে। ছাত্রলীগের সেক্রেটারি নাম বলছে, তাড়াতাড়ি ওর নামে মামলা পাঠায়। এই বিপদে কাউকে না ফেলে আজকে অন্তত 100-র উপরে আমার নেতা কর্মীদেরকে জামিন হওয়ার পরে সোনার এই ভয়াল ফাঁদে ফেলে আবারও কারাগারের অন্ধকার প্রবেশটা আটকে রাখা হয়েছে। বলতে চাই, এই ইউনূস শাহীর অপশাসন এখনো আপনারা কন্টিনিউ করেন। এই ইউনূস শাহীর যে বিরোধী মত, সমালোচনার ভাষা রুদ্ধ করা, যে একেবারে জাইগান্টিক প্রসিডিউর, সেটিকে যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের পরিণতি এর থেকে ভালো হওয়ার সুযোগ নেই, এতটুকু আমি বলতে পারি। খারাপ, কারণ আওয়ামী লীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধুর আদর্শের লোকেরা, শেখ হাসিনার ফলোয়াররা সবসময় উদার মুক্তমনা রাজনীতিতে বিশ্বাস করে। আমরা ব্রড মেন্টালিটি রাজনীতিতে বিশ্বাস করি। ক্ষমা 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 করতে 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 আসছি। 71 পরে পিতা মুজিব ক্ষমা করেছে, 96-তে বঙ্গবন্ধু কন্যা এসে
75 থেকে 96 পর্যন্ত অত্যাচার নির্যাতন সব ক্ষমা করেছে। তার পিতাকে যারা চিহ্নিত ভাবে স্বপ্নদিত মানে একেবারে স্বীকারোক্তি আছে যে হত্যাকারী, তাদেরকেও তিনি কোন স্পেশাল ট্রাইব্যুনাল, স্পেশাল কোর্টস, স্পেশাল কোন মেজার্স না নিয়ে একেবারে সাধারণ মনে হয় যেন ওই শেখ হাসিনা টুঙ্গিপাড়ার অজপাড়াগাঁয়ের একজন মহিলা, তার বাপ মা ভাই বোন সব বাইরে ফেলছে, সে এসে ঢাকা শহরে একটা মামলা করছে যে আমি কিছু বুঝি না, আমি একটা গ্রামের মানুষ, দর্শক একটা মামলা করবো, একটা উকিলদের একটা মামলা করছে। সেই মামলা এক যুগেরও বেশি সময় পরিচালিত হয়ে তিনি তার পিতা হত্যা, জাতির পিতা হত্যা, বঙ্গমাতাকে হত্যা, তার পরিবারের সকল বীরদের, তার পরিবারের সকল মানুষদের হত্যার যে বিচার প্রক্রিয়া সেটি কিন্তু একেবারে জুডিশিয়াল প্রপার প্রসিডিউর অ্যাকর্ডিং টু দ্য সিপিসি সিআরপিসি পেনাল কোড। এই এভরিথিং একদম নরমালাইজ। আমি মানে এটা খুবই সিগনিফিক্যান্ট একটি ইস্যু ওয়ার্ল্ড ওয়াইড। আসলে এটা নিয়ে কেন আমরা কখনো কথা বলি না, বা এটি কেন শেখ হাসিনার উদারতার একটি প্রকৃষ্ট উদাহরণ হিসেবে আমরা বলতে পারি না, আমি জানি না। এটি কিন্তু আপনি তৌফিক মালিক ভাই, আমি কিংবা এখানে যারা দর্শক আছে, আমাদের পরিবারের সাথে যদি এই ধরনের ঘটনা ঘটতো, আমি যদি প্রধানমন্ত্রীর চেয়ারে বসতাম, দূর বিচার ফায়ারিং স্কোয়াডে একদিনে বিচার কইরা, নফল নামাজ কইরা, মোনাজাত কইরা, বাপমার কবরে যাই কাইন্দা শেষ কইরা তারপর রাষ্ট্র পরিচালনা শুরু করে। আমি মনে করি তৌফিক মালিক আপনি এইটা করতেন, আমি এইটা করতাম, দর্শক বিন্দু যারা আছে তারা এইটা করতেন। শেখ হাসিনা এইটা করেন না। এই জন্যই তিনি বঙ্গবন্ধুর কন্যা, এই জন্যই তিনি জাতির পিতা। তো মাপ শেখ হাসিনা অনেক করছেন, এবারও তিনি মাফ করতে চান। তিনি চান দেশটা শান্তির পথে থাকুক, দেশটা সবাই মিলেমিশে থাকি, কিন্তু তিনি এই দেশে ঘটে যাওয়া সকল খুন, গুম, অন্যায়, অত্যাচার, নির্যাতনের প্রকৃত বিচারও নিশ্চিত করতে যান বলে আমরা বিশ্বাস করি, এবং সেটি তিনি করবেন যথাযথ আইনি প্রক্রিয়া করবেন। এই মব সন্ত্রাসের মাধ্যমে নয়, কোন মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে নয়, ৭২-এর সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রচলিত আইন অনুসরণ করে তিনি এই জঘন্যতম মানবতা বিরোধী অপরাধীদের, আমি একেবারে স্পষ্ট বলছি, মানবতা বিরোধী অপরাধ যেভাবে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে, হাজার হাজার পুলিশ ভাইদেরকে হত্যা করা হয়েছে, হাজার হাজার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি মানুষকে হত্যা করা হয়েছে, সংখ্যালঘুদের উপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে, এবং অ্যালার্মিং বিষয়, অনেকে ভয় এখন মুখ খুলছেন না, আমাদের আওয়ামী পরিবারের 10,000-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছে। আমি নিখোঁজ শব্দটি ব্যবহার করলাম, গুম শব্দটি ব্যবহারে যাচ্ছি না, কারণ তারা গুম হয়েছেন কিনা এটি লিগালি অনেক স্ট্রং একটি টার্ম, গুম, এই শব্দটি এই জন্য আমি ব্যবহার করছি না। আমরা ধারণা করছি 20 মাস অতিবাহিত হয়ে গেছে, বিভিন্ন সময় তারা পরিবার থেকে বিচ্ছিন্ন, পরিবার তাদের খুঁজে পাচ্ছেন না, আইনি প্রক্রিয়ায় গিয়েও কোনো লাভ হচ্ছে না, তাহলে মানুষগুলো কোথায়? এই প্রেক্ষাপটেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এত মাস থেকে এত মাসে বছরে বুড়িগঙ্গায় ভেসে উঠছে 600 লাশ, অনেক নদীতে ভেসে উঠছে 300 লাশ। এই মানুষগুলো কারা? আনআইডেন্টিফাইড। এই ধরনের একটি প্রি প্ল্যান, বলবো ভেরি ক্লেভারলি প্ল্যান, খুবই চতুরভাবে পরিকল্পিত গণহত্যা, গণগুমের মধ্যে যে আওয়ামী লীগকে ফেলা হয়নি, এটি কিন্তু এখনই বলা যাবে না। ইতিহাস এই সত্য নিশ্চয় উন্মোচিত করবে। এই দিন নয়, দিন আরো আসবে, সেদিন কিন্তু এই স্বজন হারা, স্বজন খুঁজে না পাওয়া মানুষগুলো কথা বলবে, তখনই কিন্তু স্পষ্ট হবে আসলে বাস্তবতাটা কি। কত মানুষ নিহত হয়েছে, কত পুলিশ নিহত হয়েছে, কত শিক্ষার্থী মেটিকুলাস ডিজাইনে স্নাইপিং এর মাধ্যমে নিহত হয়েছে, স্নাইপার দিয়ে কিভাবে মানুষ হত্যা করা হয়েছে এই বিষয়ে সাক্ষ্য ইতিমধ্যে এই অবৈধ ইউনূস সরকার যিনি উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, এবং অবৈধ ইউনূস সরকার আরেক উপদেষ্টা, আমি লজ্জাও হয়, আবার মানে পারিবারিক শিক্ষা শেখ হাসিনার কর্মী হিসাবে তার থেকে প্রাপ্ত শিক্ষা, দিন শেষে তো আমার বিভাগের শিক্ষক, তিনি স্যার ছাড়া বলতে পারি না চাইলে, ওই শিক্ষাটা তো পাই নাই আমার ডিপার্টমেন্টের। আমি খুব লজ্জিত এটা বলতে, শিক্ষক এই স্যার শেখ মুজিব স্যার, তিনিও কিন্তু ইতিমধ্যে এই স্নাইপিং এর বিষয়ে উল্লেখ করেছেন। সুতরাং সাক্ষ্য তো ইতিমধ্যে আমরা পেয়ে গেছি, মুখ করতে শুরু করেছে, ভয়তে হোক, যে কারণে হোক, যে খাইছে রেখেছে, সময় তো শেষ, শেখ হাসিনা তাই সে করতেছে। যদি এই সত্য তত্ত্ব কইয়া
একটু বাঁচতে পারি। অসুবিধা নাই, সত্য বলবেন, কোর্টকে সহযোগিতা করবেন, নিশ্চয়ই সামনের দিনে আপনারা আইনি সুরক্ষা